ওকে, যারা যারা জয়েন করছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে কনফার্ম করো। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার কনফার্ম করো। অডিও ভিডিও পিপিটি কিনা ক্লিয়ার কিনা একবার কনফার্ম করো। যারা যারা জয়েন করছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার কনফার্ম করো। একবার লেখো ইয়েস অর নো। ঝটপট লেখো, তাহলে ক্লাস স্টার্ট হয়ে যাবে। সবাই লেখো একবার। ওকে, ওকে, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম সল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটার। জিওপিডিয়ার লার্নিং যে ইনস্টিটিউশনের যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের 500 MCQ সিরিজ অলরেডি হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে 500 MCQ সিরিজে, তোমরা যাও গিয়ে 500 MCQ সিরিজটা দেখো। এবং আমরা ইউনিট ওয়াইজ প্র্যাকটিস সিরিজ স্টার্ট করেছি, যার মধ্যে জিওমরফোলজি চলছিল। অলরেডি আমরা জিওমরফোলজি 70 কোশ্চেন করে ফেলেছি। আজকে 100-এ রিচ করবো, আমরা 100টায় পৌঁছাবো। এখানে আমরা প্রতিটা ইউনিট ওয়াইজ 100টা করে কোশ্চেন প্র্যাকটিস করছি। আজকে জিওমরফোলজি কমপ্লিট হবে, কাল থেকে আমরা ক্লাইমেটোলজি স্টার্ট করব। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জুড়ে যাও যে কোনো ধরনের ক্লাসের আপডেট পাওয়ার জন্য, এবং ক্লাসের যে পিডিএফ, আজকে যে পিডিএফটা কমপ্লিট হবে এইটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও যে কোনো ধরনের আপডেটের জন্য। এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক ওয়েবসাইটে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। ফেসবুক পেজকে তোমরা ফলো করে দাও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, সেই ওয়েবসাইটটা তোমরা ফলো রেখো। যে কোনো ধরনের আপডেট, যেটা টেলিগ্রাম হোক, ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, যে কোনো জায়গায় তোমরা আপডেট দিলে সেই ধরনের আপডেটগুলো তোমরা পেতে থাকবে। কারণ যে কোনো জায়গায় কখন কোন ভ্যাকেন্সি আসছে না আসছে, সেই সমস্ত আপডেটও তোমরা ফেসবুকে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই লিঙ্কগুলো দিয়ে, টেলিগ্রামে তো জুড়বেই, বাকি লিঙ্কগুলোতেও ফলো করে রাখো। ঠিক আছে? আর যারা বলছিলাম, যারা সিইউটি পিজির জন্য, যারা 2024 মার্চে যাদের এক্সাম, সিইউটি পিজি যারা মার্চে এক্সাম, তাদের জন্য ক্র্যাশ কোর্স চলছে। মাত্র 700-এ ক্র্যাশ কোর্স চলছে। 8 তারিখ থেকে স্টার্ট হবে, 8 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি অবধি তোমাদের অ্যাডমিশন ডেট। 7 ফেব্রুয়ারি অবধি হচ্ছে অ্যাডমিশন ডেট, ওপেন থাকবে। এবং 8 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ক্র্যাশ কোর্স সিইউটি পিজি, যেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস, প্রতিটা টপিকের ডিটেল এক্সপ্লেনেশন, স্ট্রাকচার, পিডিএফ অ্যান্ড নোট সব কিছু পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী টপিকের ওপর ক্র্যাশ কোর্সে ক্লাস হবে। 8 তারিখ থেকে মার্চের 9 তারিখ অবধি ক্লাস চলবে। এবং যে যে টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট সিইউটি পিজির জন্য, সিইউটি পিজি 2024 এক্সামের জন্য, সেই টপিকগুলো, সিলেক্টেড টপিক এখানে রাখা আছে। ঠিক আছে? তো সেই টপিকগুলোর ওপর ক্লাস হবে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো সিইউটি পিজি যারা ক্র্যাশ কোর্স নিতে চাও। এবং যারা ফাউন্ডেশন কোর্স জয়েন করতে চাও, যারা NTA UGC NET সেটের স্টুডেন্ট আছো 2024-এ, এবং যারা সিইউটি পিজি স্টুডেন্ট থাকবে 2025-এ যারা এক্সাম দেবে, তাদের জন্য ফাউন্ডেশন কোর্স চলছে। এভরি থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে। 1500 ফিজ তোমাদের দিতে হবে, পার মান্থ বেসিসে ফিজ। এটা এমন নয় যে একবারে অনেক টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, পার মান্থ বেসিসে ফিজ। একটা মাস পরে দেখতে পারো তোমার ভালো লাগছে কিনা, যেখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পাবে, ডিটেল এক্সপ্লেনেশনের প্রতিটা টপিকে, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার, পিডিএফ অ্যান্ড নোট পাবে ইংলিশে, টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে। ঠিক আছে? এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে কথা বলতে পারো। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি স্টার্ট হয়েছে, তারপর এখন চলছে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি ইউনিট 6। এরপর ইউনিট 6-এর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি যেটা রয়েছে, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি স্টার্ট হবে। ঠিক আছে? এই তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6 নম্বর ইউনিট চলছে। এইভাবে টোটাল আমরা 10 নম্বর ইউনিট পৌঁছাবো 6 থেকে 10-এর দিকে। আবার ইউনিট 1-এ আমরা স্টার্ট করব। তো তুমি যেখান থেকে স্টার্ট করছো, যদি 6 থেকে স্টার্ট করো, 6 থেকে 10-এর দিকে যাবে, 10 কমপ্লিট হবে, 10 থেকে আবার 1-এর দিকে তোমার স্টার্ট হয়ে যাবে। তো সাইক্লিক ওয়েতে ব্যাচটা চলে, তুমি যেখান থেকে অ্যাডমিশন নেবে না কেন, সেখান থেকে তোমার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাও, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ইমিডিয়েট তোমরা কন্ট্যাক্ট করে নিজের নাম এনলিস্ট করো এবং থিওরি পড়া স্টার্ট করো। কারণ সাবজেক্টে স্ট্রং না হলে, সাবজেক্টে বেস না ক্লিয়ার হলে, এমসিকিউ শুধু সলভ করলে হবে না। কারণ থিওরি প্লাস এমসিকিউ এই দুটো জিনিস একসাথে চললে, প্র্যাকটিস, তবেই কিন্তু তোমার গিয়ে সিলেকশন, যে কোনো এক্সামে সিলেকশন হওয়া সম্ভব। ঠিক আছে? তো ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেটা ক্র্যাশ কোর্সের জন্য, সিইউটি পিজি ক্র্যাশ কোর্স হোক বা ফাউন্ডেশন কোর্স হোক, যে কোনো কোর্সের জন্য তোমরা এই ফোন নাম্বারে নিজের নাম এনলিস্ট করো। ঠিক আছে? 70 অবধি হয়ে গেছিলো, 71 থেকে আজকে হবে 71 অন দ্য স্ক্রিন। ঝটপট করে করো যত। আজকেও দেখবো, আজকে 100 অবধি আমরা পৌঁছাবো, আজকে 100 অবধি আমরা পৌঁছাবো।
দেখবো যে কার কতগুলো রাইট হয়। 100টার মধ্যে আজকে আমরা দেখবো যে জিওমরফোলজি 100টার মধ্যে টোটাল কার কতগুলো হলো আজকে দেখবো। কে জিওগ্রাফিতে 90+ স্কোর করতে পারছে, কে জিওগ্রাফিতে 90+ যাচ্ছে, সেটা আজকে দেখবো। সবাই যারা যারা ক্লাস করছো প্রথম থেকে জিওমরফোলজি, তারা সবাই লিখবে কার কতগুলো হলো, তাহলে বোঝা যাবে যে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, লিস্ট 1 আর লিস্ট 2, রিভার অ্যান্ড টাইপ অফ ডেল্টা, নাইল ডেল্টা, মিসিসিপি ডেল্টা, নাইল রিভার, মিসিসিপি রিভার, গঙ্গা রিভার, টাইবার রিভার। আর টাইপ অফ ডেল্টা, আর্ক শেপড, আর্কওয়েড, বার্ডফুট অ্যান্ড কাসপেট। নিচে কোড দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাচিং করো তোমরা কোনটা কোনটা হতে পারে। সবাই যারা যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো এবং চ্যানেলটাকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও অবশ্যই চ্যানেলটাকে, যাতে বাকি মানুষজনের কাছে পৌঁছাতে পারে। সবাই একসাথে লাইক করো চ্যানেলটায়, কমেন্ট করো, লাইভ কমেন্ট করো, কোনটা মনে হচ্ছে এ বি সি ডি, কোনটা মনে হচ্ছে কমেন্ট করো, এ বি সি ডি যেটা মনে হচ্ছে সেটাই কমেন্ট করো নিচে। ঝটপট 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 কোশ্চেন পড়ো এবং অ্যান্সার করো, তাড়াতাড়ি করে কোশ্চেন পড়ার হ্যাবিট তৈরি করো। ওকে, তো নাইল রিভার কি হবে? নাইল রিভার যেটা হচ্ছে, নাইল রিভার হচ্ছে আর্কওয়েড ডেল্টা, নাইল রিভার যাচ্ছে হচ্ছে আর্কওয়েড ডেল্টা। তো A2 হবে, A2, B4, C1 কেটে গেল। মিসিসিপি হচ্ছে বার্ডফুট ডেল্টা, B3, তাহলে এটাও কেটে গেল, তাহলে B3। গঙ্গা ডেল্টা হচ্ছে আর্ক শেপড, C1। আর টাইবার হচ্ছে কাসপেট, টাইবার হচ্ছে কাসপেট ডেল্টা, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব দেয়। টাইবার হচ্ছে কাসপেট, তো ডি অপশন রাইট। ওকে, নেক্সট 72 on the screen. A small mountain lake, especially one that collect in a sark basin behind riser of rock material, is called a coal erity horn and tarn. কোনটা মনে হচ্ছে কমেন্ট করো। এ বি সি ডির মধ্যে স্মল মাউন্টেন লেক, স্পেশালি ওয়ান দ্যাট কালেক্ট ইন এ সার্ক বেসিন, মানে সার্ক বেসিনের মধ্যে যে স্মল মাউন্টেন লেক দেখা যায় সেটাকে কি বলা হয়? কোল এরিটি হর্ন অ্যান্ড টার্ন। ঝটপট 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 কমেন্ট করো, কে কত ফাস্ট অ্যান্সার করতে পারে, কে কত ফাস্ট অ্যান্সার করতে পারে, এবং 100-র মধ্যে কার কতগুলো রাইট হয় আজকে আমরা দেখব। বাকিরা বাকিরা কমেন্ট করো, ঝটপট ঝটপট ঝটপট। গুড, তাহলে সার্কের মধ্যে যে লেক আমরা দেখতে পারি সেই লেকটাকে টার্ন লেক বলা হয়। ঠিক আছে, তাহলে গ্লেশিয়াল স্টিয়ারওয়ের মধ্যে যে লেক দেখা যায় তাকে কি বলা হয়? আগের দিন করেছি, কে জানো কমেন্ট করো। গ্লেশিয়াল স্টিয়ারওয়ের মধ্যে যে লেক দেখা যায় সেই লেককে কি বলা হয়? ঠিক আছে, ওকে, তো ডি অপশন রাইট। নেক্সট 73 on the screen. Which of the following is correct combination of location of volcanic activity? Which of the following is correct combination of location of volcanic activity? Sea floor spreading and hotspot, volcanic activity correct combination কোন জায়গায় হতে পারে? Sea floor spreading and hotspot, subduction boundaries and hotspot, sea floor spreading and subduction boundaries, sea floor spreading, subduction boundary and hotspot. Volcanic activity, yes, Paternoster Lake. Which of the following is correct combination of location of volcanic activity? Volcanic activity কোন জায়গায় আমরা দেখতে পাই? Which of the following is the correct combination of location of volcanic activity? বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। Sea floor spreading and hotspot, subduction boundaries and hotspot, sea floor spreading and subduction boundaries, sea floor spreading, subduction boundaries and hotspot. গুড, তাহলে ভলক্যানিক অ্যাক্টিভিটি যেসব জায়গায় দেখা যায় কারেক্ট কম্বিনেশন হচ্ছে সি ফ্লোর স্প্রেডিংয়ে আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাই, আটলান্টিক ওশানে যেটা হয়, সাবডাকশন বাউন্ডারি যেটা প্যাসিফিক ওশানে সেখানে দেখা যায়, হটস্পট যেগুলো আমরা দেখতে পেয়েছি যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম, হটস্পটের উদাহরণ হচ্ছে আমেরিকাতে রয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট। ইউএসএতে হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে হটস্পটের উদাহরণ, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ওখানে আমরা হটস্পট দেখতে পাই। এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ওকে, এই নামটা সবাই নোট করে রাখো, হটস্পটের উদাহরণ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এই তিনটে জায়গাতেই আমরা সি ফ্লোর আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাই, তো ডি অপশন রাইট। নেক্সট 74 অন দ্য স্ক্রিন.
74 on the screen, called assertion and reasoning. Assertion বলছে complexity of landform evolution is more common than simplicity. Structure reason বলছে structure plays a vital role in evolution in landforms. আজকে কার বেশি রাইট হয় এবং 100 এর মধ্যে কে 90 প্লাস স্কোর করতে পারে সেটাই আজকে দেখার। 100 এর মধ্যে 100 এর মধ্যে 90 প্লাস কে যায় সেটাই আজকে দেখার। assertion reasoning. Complexity of landform evolution. Landform evolution is more common than simplicity. Structure plays a vital role in the evolution in landform. Very, very important and most repeated question. Very, very important and most repeated and expected question. Very, very important. কোনটা মনে হচ্ছে ঝটপট কমেন্ট করো। যারা যারা ক্লাসে রয়েছে সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। এ বি সি ডি। এ বলছে বোথ এ অ্যান্ড আর ট্রু। বিতে বলছে বোথ এ আর ট্রু আর ইজ দ্য পার্শিয়াল এক্সপ্লেনেশন। সিতে বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ডিতে হচ্ছে আর ইজ ট্রু বাট এ ইজ ফলস। ওকে, তাহলে কি বলছে কমপ্লেক্সিটি অফ ল্যান্ডফর্ম ইভলিউশন ইজ মোর কমন দ্যান সিম্পলিসিটি। তার মানে কি কমপ্লেক্সিটি অফ ল্যান্ডফর্ম, এটা থর্নবেরির একটা কনসেপ্ট। থর্নবেরির যে প্রিন্সিপাল অফ জিওমরফোলজিতে যে কনসেপ্টগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা কনসেপ্ট হচ্ছে থর্নবেরির কনসেপ্ট এটা, ঠিক আছে। কমপ্লেক্সিটি অফ ল্যান্ডফর্ম ইভলিউশন ইজ মোর কমন দ্যান সিম্পলিসিটি, এটা একদম ঠিক আছে। সেখানে বলছে স্ট্রাকচার প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য ইভলিউশন অফ ল্যান্ডফর্ম। একটা ল্যান্ডফর্মের ইভলিউশন কীরকম হবে, সেটা সিম্পল ল্যান্ডফর্ম হবে নাকি কমপ্লেক্স ল্যান্ডফর্ম হবে, তার স্টিফনেস কতটা হবে, সেটা স্টিপ হবে না জেন্টাল হবে, সেটা ডিপেন্ড করে সেই কার ওপর, তার স্ট্রাকচারের ওপর, তার স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে। তো দুটোই ঠিক এবং এটাকে কিছুটা রিলেশন এটা ব্যাখ্যা করছে। তো বি অপশন রাইট। নেক্সট 75 অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচড। এর মধ্যে কোনটা ম্যাচ করছে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচড। লোয়েস হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম, স্পিটস হচ্ছে কোস্টাল ল্যান্ডফর্ম, আউটার্স হচ্ছে কাস্ট ল্যান্ডফর্ম অ্যান্ড ন্যাচারাল লিভি হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস। তোমরা এখনো ক্লাসটাকে লাইক করোনি, যারা যারা ক্লাস করছো সবাই ক্লাসটাকে লাইক করো ইমিডিয়েট। ক্লাসটাকে লাইক করোনি সবাই, একবার অন্তত লাইকে ক্লিক করে দাও। আচ্ছা, ইটস নট ম্যাচ বলেছে। লোয়েস হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম, ঠিকই আছে। নেক্সট হচ্ছে স্পিট কোস্টাল ল্যান্ডফর্ম, ঠিক আছে। আউটওয়াশ কাস্ট ল্যান্ডফর্ম হবে না। ন্যাচারাল লিভি ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, ঠিক আছে। আউটওয়াশ কে তৈরি করেছে কালকেই বলেছি। আউটওয়াশ কোন এজেন্টের দ্বারা তৈরি হয়? ফ্লুভিও গ্লেশিয়াল, ফ্লুভিও গ্লেশিয়াল। নট অনলি গ্লেশিয়াল, ফ্লুভিও গ্লেশিয়াল আউটওয়াশ প্লেন তৈরি হতে দেখা যায়, ঠিক আছে। 75 এর অপশন সি, সি ইজ দ্য রাইট অপশন। 76 অন দ্য স্ক্রিন। 76 on the screen. In plate tectonics, the divergent boundary are characteristics of collision zone, sea floor spreading, plate slides laterally, upwelling. In plate tectonic, the divergent boundary are characteristics of In plate tectonics, the divergent boundary characteristics of collision zone, sea floor spreading, plate slides laterally, upwelling. ওকে, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলেছে, তার মানে প্লেট দুটো আলাদা দিকে যাচ্ছে, ঠিক আছে। যেটা আটলান্টিক ওশানে দেখা যায়, আটলান্টিকে আমরা দেখতে পাই, আটলান্টিক ওশান। তো ন্যাচারালি ওখানে কি হবে, সি ফ্লোর স্প্রেডিং হবে। তো বি অপশন রাইট। ডাইভার্জেন্ট ক্লাউড বাউন্ডারি বলেছে, রাজ্যশ্রী এখানে আপওয়েলিং করছো কেন? ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলেছে,
77 অন দ্য স্ক্রিন। এইভাবে ব্লান্ডার করে এসো না, ব্লান্ডার করলে পরীক্ষা খুব মুশকিল। নেক্সট 76 অন দ্য স্ক্রিন। অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ অ্যান আর্থকোয়েক ইজ গ্রেটেস্ট নিয়ার দ্য এপিসেন্টার অ্যান্ড ডিক্রিজ উইথ ডিস্টেন্স। রিজন বলছে দ্য এনার্জি রিলিজড বাই অ্যান আর্থকোয়েক ক্যান বি এস্টাবলিশড ফ্রম ইটস ম্যাগনিটিউড। ক্লাসটাকে সবাই লাইক করো, এখনো পর্যন্ত লাইক করোনি, আর যেটা মনে হচ্ছে কমেন্ট করো সবাই। ক্লাসে লাইভ দেখছো নাকি কিন্তু কমেন্ট করছো না। দুটো কন্টিনেন্টাল প্লেট, আরে এখানে তো মেন ডাইভারজেন্ট বাউন্ডারি বলেছে, প্লেট টেকটনিক ডাইভারজেন্ট। এখানে কন্টিনেন্টাল প্লেট কোথায় দেখছো? এখানে ইন প্লেট টেকটনিক দ্য ডাইভারজেন্ট বাউন্ডারি আর ক্যারেক্টারিস্টিক্স অফ। দুটো ডাইভারজেন্ট বাউন্ডারির কথা বলেছে, কন্টিনেন্টাল ওশা লিথোস্ফিয়ারিক এসব তো কোথাও লেখা নেই। কোশ্চেনটা পড়ো আগে ভালো করে। 77 অন দ্য স্ক্রিন। হ্যাঁ, ওখানে ডাইভারজেন্টের কথাই বলা হয়েছে। অ্যাসারশন কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ অ্যান আর্থকোয়েক ইজ গ্রেটেস্ট নিয়ার দ্য এপিসেন্টার অ্যান্ড ডিক্রিজ উইথ দ্য ডিস্টেন্স। রিজন বলছে দ্য এনার্জি রিলিজড বাই অ্যান আর্থকোয়েক ক্যান বি এস্টাবলিশড ফ্রম ইটস ম্যাগনিটিউড। কোনটা হবে? ঝটপট কমেন্ট করো, এ বি সি ডির মধ্যে কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেটুকুন কোশ্চেন বলা আছে রাজ্যশ্রী, সেইটুকুনকে তুমি অ্যানালিসিস করো, অত বেশি মেনশন করা নেই যেটা, সেটা তো ভেবো না। ওখানে জাস্ট বলা হয়েছে দুটো প্লেট পরস্পরের থেকে দূরে যাচ্ছে, ডাইভারজেন্ট করছে, মানে একে অপরের দূরে যাচ্ছে। তাহলে সেখানে কি ঘটনা ঘটবে? যদি একে অপরের ডাইভার্জ হয় তাহলে সি ফ্লেট স্প্রেডিং হবে। আপওয়েলিং মানে তো হচ্ছে দুটো জিনিস যখন কনভার্জ করবে, মাঝখানের জায়গাটা উপরের দিকে উঠে যাবে, এটাকে বলে আপওয়েলিং। দুটো কনভার্জেন্ট বলেছে, আপওয়েলিং কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দুটো প্লেট যখন কনভার্জ করবে তখন আপওয়েলিং হয়। ডাইভার্জ করলে সেখানে আপওয়েলিং হবে কি করে? মাঝখানে তো ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে আপওয়েলিং হবে কি করে? দুটো প্লেট যখন পরস্পরের মুখোমুখি হবে, কনভার্জ করবে, তখন তো আপওয়েলিং হবে। কিন্তু দুটো প্লেন যদি পরস্পরের থেকে দূরে চলে যায়, সেখানে আপওয়েলিং হবে কি করে? সেখানে তো স্প্রেডিং হবে, সি ফ্লোর স্প্রেডিং। প্লেট টেকটনিক রিভিশন করো ভালো করে গিয়ে। The magnitude of an earthquake is the greatest near the epicenter and decreases with the distance. আর্থকোয়েকের যদি আমরা দেখি নিচে যেটা থাকে সেটা আমরা কি বলছে, সেটা হচ্ছে যেটা একদম নিচের দিকে থাকে সেটাকে বলে ফোকাস। ফোকাসের থেকে উপরের দিকে আর্থ সারফেসে যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো এপিসেন্টার। এপিসেন্টার এখানে ধাক্কা সব থেকে বেশি দেয় বলে এখানে আঘাত সব থেকে বেশি হয়। এরপর এখান থেকে যত দূরে যেতে থাকবো আর্থকোয়েকের ম্যাগনিটিউড তত কমতে থাকবে। এবং সেটাকে আমরা কী দিয়ে বুঝবো? এনার্জি রিলিজ বাই অ্যান আর্থকোয়েক ক্যান বি এস্টাবলিশড ফ্রম ইটস ম্যাগনিটিউড। এনার্জিকে আমরা কী দিয়ে দেখতে পাই? ম্যাগনিটিউড দিয়ে দেখতে পাই, কারণ যত দূরে যাব ঠিক আছে। তা এনার্জি রিলিজড বাই অ্যান আর্থকোয়েক ক্যান বি এস্টাবলিশড ফ্রম ইটস ম্যাগনিটিউড। এনার্জি, আর্থকোয়েক থেকে যে এনার্জি বেরোচ্ছে সেটা আমরা এস্টাবলিশ করি কিসের মাধ্যমে? তার ম্যাগনিটিউড থেকে। তো এটাও ঠিক এটাও ঠিক, এবং এটাকে রিলেশন করছে। এখানে ম্যাগনিটিউডের কথা বলছে, এবং সেই ম্যাগনিটিউড যত এপিসেন্টার থেকে দূরে যাবে সেটা রিলিজ আস্তে আস্তে কমতে থাকবে, সেটার কথা বলছে। তো দুটোই ঠিক, দুটোই ঠিক, এবং দুটোর মধ্যে রিলেশন আছে। এই অপশন রাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে 78 অন দ্য স্ক্রিন। 78 on the screen. Which of the following forces is responsible for syncline formation? Crustal faulting, crustal rifting, crustal compression, crustal sinking. কোনটা হবে? এ বি সি ডি কোনটা মনে হচ্ছে কমেন্ট করো। সবাই যারা যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো, ঠিক হোক ভুল হোক কোনো বড় ব্যাপার নয়।
ঠিক হোক ভুল হোক কোনো বড় ব্যাপার নয়, তোমাদের যেটা মনে হচ্ছে সেটাকে তোমরা কমেন্ট করো। যেটা মনে হচ্ছে সেটাকে কমেন্ট করো। সবাই এখানে আমরা শিখতে এসেছি, তোমরাও কিছু শেখাবে, আমিও কিছু শিখবো এবং আমিও কিছু বলবো। তো সুতরাং যার যেটা মনে হচ্ছে কমেন্ট করো। এবিসিডির মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ফোর্সেস ইজ রেসপন্সিবল ফর সিনক্লাইন ফরমেশন। সিনক্লাইন অ্যান্টিক্লাইন এগুলো কখন তৈরি হয়? সিনক্লাইন অ্যান্টিক্লাইন মানে এগুলো ফোল্ডের সাথে যুক্ত, ফোল্ড। ঠিক আছে, আর ফোল্ড মানে সেখানে কাস্টার ফোল্ডিং, রিফটিং, সিঙ্কিং এগুলো তো হবেই না। তাহলে ফোল্ড হবে কি? ক্রাস্টাল কম্প্রেশন। কম্প্রেস মানে যখন দুটো প্লেট পরস্পরের মুখোমুখি আসছে, এটাকে বলে কম্প্রেশন। ঠিক আছে, তখন সিনক্লাইন অ্যান্টিক্লাইন এসব তৈরি হয়। ঠিক আছে, তো উপরের দিকে অ্যান্টিক্লাইন, নিচে সিনক্লাইন, তো এটাই হচ্ছে ক্রাস্টাল কম্প্রেশন। তো নেক্সট হচ্ছে 79 অন দ্য স্ক্রিন। Periplane and inselbergs are features of old stage of which cycle of erosion? Glacial, karst, arid and marine. Periplane and inselbergs are features of old stage of which cycle of erosion? কোন সাইকেল অফ ইরোশন আমরা পেডিপ্লেন অ্যান্ড ইনসেলবার্গস দেখতে পাই? ল্যান্ডফর্ম, জিওমরফোলজিতে যত ল্যান্ডফর্ম আছে খুব ভালো করে পড়ে যাও। ল্যান্ডফর্ম ভালো করে পড়ে যাও। ল্যান্ডফর্ম, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যান্ড প্লেট টেকটনিক। এই দু তিনটে টপিক যে খুব ভালো করে পড়ে যাবে জিওমরফোলজিতে, তার মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেনই এইসব জায়গা থেকে আসছে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্লেট টেকটনিক আর ল্যান্ডফর্ম। ঠিক আছে, এই থিওরিগুলো অবশ্যই পড়ে যাও। সামনে মাদ্রাসার পরীক্ষা আছে, যারা যারা মাদ্রাসার পরীক্ষা দিচ্ছ তারাও পড়ে যাও। যারা নেটের স্টুডেন্ট, সিইউটিপিজি স্টুডেন্ট, সেটের স্টুডেন্ট, সবাই পড়ে যাও এটা। হুইচ সাইকেল অফ ইরোশনের সাথে যুক্ত? তাহলে পেডিপ্লেন, ইনসেলবার্গ এগুলো সবই এরিড রিজন, এওলিয়ানের ফলে তৈরি হয়। তা সি অপশন রাইট। ঠিক আছে, এওলিয়ানের ফলে তৈরি হয় এগুলো, এওলিয়ান, বায়ুর কার্য। ঠিক আছে, এওলিয়ান, সি অপশন রাইট। নেক্সট 80 অন দ্য স্ক্রিন। Which of the following term is not indicates similar process? Diastrophism, এটা টার্ম হবে, টার্ম। মাদ্রাসা হচ্ছে যারা মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লাস 11-12 যারা স্কুলের টিচার তাদের জন্য পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, তো সেখানে তোমরা মাদ্রাসা এক্সামে যদি তোমাদের মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকে, বিএড অবশ্যই থাকতে হবে, তবে তুমি এই মাদ্রাসা পরীক্ষায় বসতে পারবে। যেটা মাদ্রাসা যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে। যেমন এসএসসি হয় তোমাদের স্কুলের টিচারের জন্য, ঠিক মাদ্রাসা হচ্ছে সেরকম পরীক্ষা। ঠিক আছে, যার পরীক্ষা মার্চেই, ফর্ম ফিল আপ অনেক আগে হয়ে গেছে। Which of the following term is not indicate similar process? Diastrophism, folding, exfoliation, warping. কোনটা হবে? বিএড কমপ্লিট থাকতে হবে, বিএড কমপ্লিট। আর এখন হবে না, এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। Which of the following term is not indicate similar process? আচ্ছা, এক্সফোলিয়েশনটা সিমিলার প্রসেস হবে না, এক্সফোলিয়েশন, সি অপশন, এক্সফোলিয়েশনটা আলাদা। ডায়াস্ট্রোপিজম, ফোল্ডিং, ওয়ার্পিং এগুলো সবই একই ধরনের জিনিস। ঠিক আছে, সবই ডায়াস্ট্রোপিজম, ফোল্ডিং, ওয়ার্পিং এগুলো সবই এন্ডোজেনেটিক প্রসেসের ফলে তৈরি হয়, এগুলো সবই এন্ডোজেনেটিক। আর এক্সফোলিয়েশন যেটা থাকে সেটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, সেই কারণের জন্য ওটা আলাদা। ঠিক আছে, নেক্সট 81 অন দ্য স্ক্রিন। On the screen. The process of weathering refers to lateral expansion of valley, spread of continental shelf, breakdown of rock material, building of rock cut platform.
দ্য প্রসেস অফ ওয়েদারিং রেফার্স টু, যারা যারা ক্লাস করছো ক্লাসটাকে লাইক করো এবং সবাই পার্টিসিপেট করো, ঠিক হোক ভুল হোক কমেন্ট বক্সে পার্টিসিপেট করো। পার্টিসিপেট না করলে তোমাদের মনে থাকবে না যে তোমরা কোনটা অ্যান্সার করেছো। সবাই অ্যান্সার পার্টিসিপেট করো, ঠিক হোক ভুল হোক, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, সবাই কমেন্ট বক্সে পার্টিসিপেট করো। দ্য প্রসেস অফ ওয়েদারিং রেফার্স টু ল্যাটারাল expansion of valley, spread of continental shelf, breakdown of rock material, building of rock cut platform. The process of weathering কোনটাকে বলছে? ওয়েদারিং প্রসেস কোনটা হয়? ল্যাটারাল এক্সপ্যানশন অফ ভ্যালি, এটা তো হবেই না। স্প্রেড অফ কন্টিনেন্টাল সেলফ যেটা হচ্ছে তার স্প্রেড, সেটাও নয়। বিল্ডিং অফ রক কাট প্ল্যাটফর্ম, এটা নয়। ব্রেকডাউন অফ রক মেটেরিয়াল, সি অপশন রাইট। নেক্সট 82 অন দ্য স্ক্রিন। স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট আর ডিপোজিশন অফ গ্লেশিয়েটেড রিজন, লাইমস্টোন রিজন, কোস্টাল টোপোগ্রাফি, ফ্লুভিয়াল টোপোগ্রাফি। যারা যারা ক্লাস করছো তারা ভীষণ হেল্প পাবে এই কোশ্চেনগুলো থেকে। স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট, ক্লাসটাকে লাইক করে দাও, অবশ্যই লাইক করো ক্লাসটাকে সবাই, এবং সবাই পার্টিসিপেট করো। লাইভ অনেকেই দেখছো কিন্তু কেউ পার্টিসিপেট করছো না, দু একজন ছাড়া। পার্টিসিপেট করলে তবেই বুঝতে পারবে যে তোমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট কোথায় দেখা যায়? ভেরি ইজি কোশ্চেন। স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট হচ্ছে লাইমস্টোন রিজিয়নে লক্ষ্য করা যায়। লাইমস্টোন রিজিয়নে ওপর থেকে নিচের দিকে একটা থাকে, নিচ থেকে ওপর দিকে একটা হয়, একটা স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। ঠিক আছে, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট এই দুটো যখন জুড়ে যায় তখন সেটা তৈরি করে কেপ পিলার। এটা যখন জুড়ে যায় তখন তাকে বলে কেপ পিলার। ঠিক আছে, তো দুটো লাইমস্টোন রিজিয়নে দেখা যায়, বি অপশন রাইট। নেক্সট 83 on the screen. Find a correct sequence. Find a correct sequence. Rapids, waterfalls, alluvial soils, peneplain. Waterfalls, peneplain, alluvial soils, rapids. Alluvial soils, rapids, waterfalls, peneplain. D হচ্ছে peneplain, rapids, waterfalls, alluvial soil. ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স। কারেক্ট সিকোয়েন্সটাকে ফাইন্ড করো, কোনটা হবে? ঝটপট সবাই কমেন্ট করো, কোনটা মনে হচ্ছে? ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স। কারেক্ট সিকোয়েন্সটাকে ধরতে হবে, কোনটা কারেক্ট সিকোয়েন্স হবে। ওকে, বাকিরা আর কমেন্ট করো কোনটা মনে হচ্ছে ঝটপট। ওকে, তাহলে রাইট অপশন যেটা হবে র্যাপিডস, ওয়াটারফলস, অ্যালুভিয়াল সয়েল, পেনিপ্লেন। র্যাপিড বলতে স্মল ওয়াটারফলস, ছোট ছোট ওয়াটারফলস যেগুলো থাকে তাকে আমরা র্যাপিড বলি, স্মল ওয়াটারফলস। এটাকে তোমাকে সাজাতে হবে রিভারের আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে। একদম উপরের দিকে ওয়াটারফলস হয়, তারপর নিচের দিকে যতক্ষণ আসবে অ্যালুভিয়াল সয়েল হবে, অ্যালুভিয়াল সয়েল তৈরি হবে, তারপর যখন আসবে পেনিপ্লেন তৈরি হবে। ঠিক আছে, পেনিপ্লেন তৈরি হবে নিচের দিকে। তাহলে একদম উপর থেকে নিচের দিকে সাজাতে বলেছে, তো সেই অ্যাকর্ডিং তোমাকে সাজাতে হবে। তাহলে এ অপশন রাইট। এখানে যেমন ওয়াটারফল সবার ওপরে হয়, পেনিপ্লেন সব তারপর হয় না, অ্যালুভিয়াল সয়েল সবার ওপর থাকে না, পেনিপ্লেনও সবার ওপর থাকে না। তাহলে রাইট অপশন এ। নেক্সট 84. The term active layer is associated with fluvial deposition, periglacial process, plate tectonic processes of soil formations. সবাই কমেন্ট করো, সবাই যারা যারা জিওমরফোলজির আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই গিয়ে প্রিভিয়াস ক্লাস থেকে জিওমরফোলজির প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও। 500 MCQ সিরিজ শেষ করো। এই সমস্ত এক্সামগুলো যেগুলো তোমাদের খুব কাছে তার জন্য এই কাজগুলো অন্তত করে যাও সবাই। The term active layer is associated with, অ্যাক্টিভ লেয়ার কার সাথে যুক্ত? অ্যাক্টিভ লেয়ার, ফ্লুভিয়াল ডিপোজিশন, পেরিগ্লেশিয়াল প্রসেস, প্লেট টেকটনিক, প্রসেস অফ সয়েল ফর্মেশন।
ওকে, অ্যাক্টিভ লেয়ার হচ্ছে পেরিগ্লেশিয়াল প্রসেসের সাথে যুক্ত। ওকে, বি অপশন। নেক্সট হচ্ছে 85 অন দ্য স্ক্রিন, কনসেপ্ট থিওরি অ্যান্ড পুট ফরওয়ার্ড বাই বেস লেভেল কনসেপ্ট, প্যারালাল রিট্রিট, সাইকেল অফ ইরোশন, জিওমরফোলজিক্যাল সাইকেল। এদিকে দিচ্ছে লেস্টার চার্লস কিং, ওয়ালথার পেঙ্ক, জে.ডব্লিউ. পাওয়েল, উইলিয়াম মরিস ডেভিস। ম্যাচিং করো, কলম ম্যাচিং করো, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 কমেন্ট ম্যাচ করো, লিস্ট 1 আর লিস্ট 2 এর সাথে ম্যাচিং করো। কনসেপ্ট আর থিওরি পুট ফরওয়ার্ড বাই। ঝটপট ঝটপট, বাকিরা কমেন্ট করো, যারা যারা ক্লাস করছো বাকিরা কমেন্ট করো, সবাই কমেন্ট করছো না। বাকিরা কমেন্ট করো, বাকিদের কি হলো, যেটা মনে হচ্ছে সেটাই কমেন্ট করো এবিসিডির মধ্যে। আরে যদি পারো রিভিশন হয়ে গেল, না পারলে শিখে নিলে, অসুবিধার কিছু নেই, লজ্জার কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, তাহলে দেখি এটা কোনটা হতে পারে। বেস লেভেল কনসেপ্ট কে দিয়েছেন? বেস লেভেল কনসেপ্ট দিয়েছে হচ্ছে জে.ডব্লিউ. পাওয়েল। এটা বহুবার করেছি আমরা কোশ্চেনটা, তাহলে A3 হবে, A3। ডি অপশন এখানে দেয়নি, বি অপশন কেটে গেল। নেক্সট হচ্ছে প্যারালাল রিট্রিট কে দিয়েছে এল.সি. কিং, B1, তাহলে এটা কেটে গেল। সাইকেল অফ ইরোশন, উইলিয়াম মরিস ডেভিস, C4। জিওমরফোলজিক্যাল সাইকেল, D2, ওয়ার্থার পেঙ্ক। এই প্রতিটা কনসেপ্টের সাল, ইয়ারও তোমাদের মনে রাখতে হবে, ইয়ার কোনটা কোন সালে এসছে সেগুলো মনে রাখবে অবশ্যই। 86 অন দ্য স্ক্রিন, হাইড্রেশন প্রসেস বিলংস টু। হাইড্রেশন কখন দেখা যায়? হাইড্রেশন প্রসেস বিলংস টু physical and biological processes, physical and chemical processes, biological and chemical processes, chemical processes. Hydration processes belongs to physical and biological processes, physical and chemical process, biological and chemical process, chemical process. কোনটা হবে? বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। সবাই যারা যারা রয়েছে সবাই কমেন্ট করো, পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো। Hydration process belongs to physical and biological process, physical and chemical process, biological and chemical process, chemical process. ওকে, হাইড্রেশন প্রসেস আমরা কোথায় দেখতে পাই? হাইড্রেশন হচ্ছে আমরা জানি কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, এগুলো সব কেমিক্যাল ওয়েদারিং আমরা দেখতে পাই। ডি অপশন রাইট। কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস এগুলো সব কেমিক্যাল ওয়েদারিংয়ে দেখা যায়। Next, 87 on the screen. The basaltic oceanic crust has an average density of 2.65 gram per centimeter cube, 2.75 gram per centimeter cube, 2.90 gram per centimeter cube, 3.0 gram per centimeter cube. Internal structure of the earth, internal structure, earthquake, এই দুটো টপিক অবশ্যই তোমরা পড়ে যাও, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। পিডিএফ দেওয়া আছে, পিডিএফ থেকে রিভিশন করে নিও, ডিটেলসে পড়ানো আছে এগুলো সব, প্রত্যেকটা ডেন্সিটি সব কিছু, এভরিথিং। কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশানিক ক্রাস্ট সমস্ত কিছু ডেন্সিটি দেওয়া আছে। ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট, ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্টের ডেন্সিটি কত? ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট হ্যাজ অ্যান অ্যাভারেজ ডেন্সিটি অফ, আচ্ছা তোমরা বলো ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট আমরা কোথায় দেখতে পাই? এটা কন্টিনেন্টে দেখা যায় না ওশানে দেখা যায়? তোমরা বলো, কন্টিনেন্ট নাকি ওশান? এই ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট কোথায় আমরা দেখতে পাই, কন্টিনেন্ট না ওশান? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো, কোথায় দেখা যায় ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট, ওশান না কন্টিনেন্ট, কোথায়?
ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্টের অ্যাভারেজ ডেন্সিটি হচ্ছে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ডি, ব্যাসাল্টিক ওশানিক ক্রাস্ট কোনটা হয়, ওশানিক ক্রাস্ট না কন্টিনেন্টাল ক্রাস্ট, তোমরা কমেন্ট করো। ইয়েস, ওশানিক ক্রাস্ট। ওশানিক ক্রাস্ট কি হয়, ওশানিক ক্রাস্টের ডেন্সিটি বেশি কিন্তু থিকনেস কম। আমি এগুলো পড়িয়েছিলাম, থিকনেস কম, থিকনেস কম, থিকনেস লো, কিন্তু ডেন্সিটি কি হয়, ডেন্সিটি হাই। কন্টিনেন্টের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, যেখানে থিকনেস বেশি কিন্তু ডেন্সিটি কম। ঠিক আছে, নেক্সট হচ্ছে 88 অন দ্য স্ক্রিন, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। গৌড়, গ্রাবেন, গ্যাব্রো, গ্রয়েন, এখানে লিথোস্ফিয়ার, লিটোরাল জোন, এওলিয়ান এরিয়া, অর্গানিক বেল্ট। ম্যাচ করো ঝটপট। ঝটপট, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। গৌড়, গ্রাবেন, গ্যাব্রো, গ্রয়েন, লিস্ট 2 হচ্ছে লিথোস্ফিয়ার, লিটোরাল জোন, এওলিয়ান এরিয়া, অর্গানিক বেল্ট। লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 ঝটপট ম্যাচ করো। লিস্ট 1 আর লিস্ট 2 ঝটপট। কে রাইট করতে পারে এটা, ঝটপট ঝটপট। লিস্ট 1 আর লিস্ট 2 দুটোর মধ্যে ম্যাচিং করতে বলেছে। যারা যারা ক্লাস করছো সবাই কমেন্ট করো, ঠিক হোক ভুল হোক, এখানে আমরা সবাই শিখতে এসেছি, লজ্জার কোনো ব্যাপার নেই। সবাই ক্লাসে অ্যাটেন্ড করো, সবাই পারফর্ম করো। আজকে ভুল হবে, কালকে গিয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমরা যদি না এগিয়ে আসো কখনই সেটা ঠিক হবে না। আর যখনই তোমরা কমেন্ট করবে তখনই তোমাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করবে যে আমি কি কমেন্ট করেছিলাম সেটা তোমার মাথায় থাকবে, এবং সেই অনুযায়ী ঠিক না ভুল সেটা মাথায় থাকবে। কমেন্ট না করলে সেটা থাকবে না। সেই জন্যই বলছি কমেন্ট করো, যেটা মনে হয় সেটা কমেন্ট করো। লিস্ট 1 আর লিস্ট 2, গৌড়, গ্রাবেন, গ্যাব্রো, গ্রয়েন। লিস্ট 2 হচ্ছে লিথোস্ফিয়ার, লিটোরাল জোন, এওলিয়ান এরিয়া, অর্গানিক বেল্ট। কোনটা মনে হচ্ছে সবাই কমেন্ট করো। দু একজন ছাড়া বাকিরা কেউ কমেন্ট করছো না, সবাই ক্লাসে পারফর্ম করো, সবাই ক্লাসে অ্যাটেন্ড করো, সবাই পারফর্ম করো, তবেই একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে এবং ক্লাস করতে সবার ভালো লাগবে। এখানে লজ্জা বা ভয়ের কিচ্ছু নেই। ওকে, তো গৌড় হচ্ছে কোথায়, গৌড়, গৌড় হচ্ছে এওলিয়ান এরিয়াতে আমরা দেখতে পাই। গৌড় বা গাড়া, যেটাকে আমরা পেডাস্ট্রাল রকও বলতে পারি। ঠিক আছে, A3, তাহলে A3 এখানে, A3 এখানে, A3 এখানে, তা কেটে যাবে। নেক্সট গ্রাবেন, গ্রাবেনকে আমরা বলতে পারি অর্গানিক বেল্ট। গ্রাবেন হচ্ছে হোস্ট গ্রাবেন, যে ব্যাপারটা থাকে হোস্ট গ্রাবেন। ঠিক আছে, এটাকে অর্গানিক বেল্ট বলে। B4, B4। ঠিক আছে, এটা কেটে গেল। তো নেক্সট হচ্ছে যেটা গ্যাব্রো, গ্যাব্রো তাহলে কোথায় হচ্ছে লিথোস্ফিয়ার, গ্যাব্রো হচ্ছে লিথোস্ফিয়ার, গ্যাব্রো হচ্ছে লিথোস্ফিয়ার, C1। আর গ্রয়েন হচ্ছে লিটোরাল জোন, D2। ঠিক আছে, তো অপশন এ ইজ দ্য রাইট। 88-এর এ অপশন রাইট। ওকে, নেক্সট 89 অন দ্য স্ক্রিন। Which of the following control the process of erosion? Location of material, nature of material, climate, slope. কোনটা হবে? কোন কোনগুলো ইরোশনাল প্রসেসকে কন্ট্রোল করছে? Which of the following control the process of erosion? Location of material, nature of material, climate, slope. কোড করা আছে, কোনটা কোনটা হবে? কোনটা কোনটা হবে ঝটপট কমেন্ট করো। ইরোশন প্রসেসকে কে কে কন্ট্রোল করে? লোকেশন অফ দ্য মেটেরিয়াল, নেচার অফ মেটেরিয়াল, ক্লাইমেট, স্লোপ। ঝটপট ঝটপট কমেন্ট করো, কমেন্ট করো, কোনটা মনে হচ্ছে? বাকিরা যারা রয়েছে কমেন্ট করো।
কি হলো, থেমে গেল কেন সব? সব কি হলো, কোথায় গেল সব বুদ্ধি, কোথায় গেল? হুইচ আর দ্য ফলোইং কন্ট্রোল দ্য প্রসেস অফ ইরোশন? আচ্ছা, ইরোশন প্রসেসকে কন্ট্রোল করে কে কে? লোকেশন অফ মেটেরিয়াল, মেটেরিয়াল কোন জায়গায় লোকেশন রয়েছে সেটা যেমন এফেক্ট করে। নেচার অফ মেটেরিয়াল, সেটা হার্ড রক না সফট রক সেটাও একটা ডিপেন্ড করে। সেই জায়গার ক্লাইমেট, সেটা হিউমিড ক্লাইমেট নাকি ট্রপিক্যাল ক্লাইমেট নাকি ড্রাই ক্লাইমেট সেটা একটা নির্ভর করে। স্লোপও একটা ডিপেন্ড করে, জেন্টাল স্লোপ নাকি স্টিপ স্লোপ তার উপর ডিপেন্ড করে যে ইরোশনটা কীরকম হবে। তো অল দ্য অ্যাবভ, ডি অপশন রাইট। নেক্সট 90 অন দ্য স্ক্রিন। জিওমরফোলজি আজকে তোমাদের টোটাল রিভিশন হয়ে যাবে। জিওমরফোলজি আজকে 100 কমপ্লিট হবে, টোটাল তোমাদের রিভিশন হয়ে যাবে। পরে কালকে থেকে তোমরা ক্লাইমেটোলজি পড়া স্টার্ট করে দাও, ক্লাইমেটোলজি পড়া স্টার্ট করে দাও, কাল থেকে ক্লাইমেট স্টার্ট হবে। ক্লাইমেটোলজি রিভিশন করে দাও, রিভিশন স্টার্ট করো, ঠিক আছে? কালকের দিনটা যদি অফও থাকে, পরশু দিন থেকে আমরা পড়বো ক্লাইমেট, পরশু দিন থেকে, কালকে বা পরশু এর মধ্যে থেকে হবে। তোমরা সবাই ক্লাইমেটটাকে পড়তে স্টার্ট করে দাও। 100 টাকা কোশ্চেন করবো ক্লাইমেটোলজিতে, ঠিক আছে? তারপর ওশানোগ্রাফি চলবে, তারপর এনভায়রনমেন্ট চলবে, এরকম করে 10টা ইউনিটকে আমরা কভার করব। ফলস আর সাডেন movements of lands of soil, debris and rock that break away from slopes and cliffs. Reason বলছে false landslides occur as a result of mechanical weathering, earthquakes and force of gravity. কোনটা হবে? এটা ল্যান্ডস্লাইড থেকে কোশ্চেন দিয়েছে। ফলস আর সাডেন মুভমেন্ট অফ ল্যান্ড অফ সয়েল, ডেব্রিস অ্যান্ড রক দ্যাট ব্রেক অ্যাওয়ে ফ্রম স্লোপ অ্যান্ড ক্লিফ। ফলস ল্যান্ডস্লাইড অকার অ্যাজ এ রেজাল্ট অফ মেকানিক্যাল ওয়েদারিং, আর্থকুয়েক অ্যান্ড ফোর্স অফ গ্র্যাভিটি। কোনটা হবে? অরিন্দম হরলিক্স খাচ্ছ, ঠিক আছে, হরলিক্স খাচ্ছ, ঠিক আছে, হরলিক্স খাওয়ার পরেই তো স্পিড কমে গেল। হরলিক্স খাওয়ার পর স্পিড কমে গেল, স্পিড কোথায়? যেভাবে সলভ করছিল সব কোথায় গেল? কোশ্চেন এবার টাফ লাগছে। বাকিরা কমেন্ট করো, সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বাকিদের কি হলো? ওকে, বলছে ফলস আর সাডেন মুভমেন্ট অফ ল্যান্ড অফ সয়েল, ডেব্রিস অ্যান্ড রক দ্যাট ব্রেক অ্যাওয়ে ফ্রম স্লোপ অ্যান্ড ক্লিফ। তাহলে উপর থেকে যখন নিচের দিকে সাডেন মুভমেন্ট করছে, বিভিন্ন ডেব্রিস, সয়েল, রক, সেগুলোকে ফলস বলছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আর ফলস ল্যান্ডস্লাইড অকার কিসের জন্য হয়? মেকানিক্যাল ওয়েদারিং, আর্থকুয়েক, ফোর্স অফ গ্র্যাভিটি, এগুলোর কারণে হয়। তো দুটোই ঠিক আছে, দুটোর মধ্যে রিলেশন তো কোনো কিছু নেই, কারণ এখানে বলছে প্রসেস কি হচ্ছে আর এখানে বলছে হওয়ার পেছনে কারণ কি রয়েছে, ঠিক আছে। কিন্তু কেন সয়েল, ডেব্রিস, রক এগুলো ওপর থেকে নিচের দিকে মুভ করছে, সেটা কিসের জন্য হয়? স্লোপের কথা হবে, স্লোপ, যে স্টিপ স্লোপ থাকে সেই কারণের জন্য ঘটনা ঘটে। এখানে কিন্তু কোনো এরকম স্লোপের কথা উল্লেখ করেনি যে স্টিপ স্লোপ। ফলস ল্যান্ডস্লাইড তখন হবে যখন প্রচণ্ড স্টিপ স্লোপ তৈরি হবে, ঢাল অত্যন্ত বেশি, ফলে উপর থেকে নিচের দিকে রকগুলো মুভমেন্ট করবে, সেরকম কোনো কথা লেখা নেই। এখানে কমপ্লিটলি ওর প্রসেস, মেকানিক্যাল, ওয়েদারিং, আর্থকুয়েক, এগুলোর রেজাল্টের কথা বলছে, কিসের ফলে, মানে কজেসের কথা বলছে। তো দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশন নেই, তো বি অপশন রাইট। নেক্সট 91 অন দ্য স্ক্রিন। সব কি হলো? সব স্পিড কমে গেল, এতক্ষণ সব স্পিড হচ্ছিল, সব স্পিড কোথায় গেল? হুইচ আর দ্য ফলোইং ইনফ্লুয়েন্স ফর্মেশন অফ ডেল্টাস, টাইডস, কারেন্টস, ওয়েভ আর রেট অফ সেডিমেন্টেশন?
Which of the following influence formation of deltas, tides, currents, waves and rate of sedimentation? Which of the following influence formation of deltas, tides, currents, wave and rate of sedimentation? Which of the following influence formation of deltas, tides, current, waves and rate of sedimentation? কোনটা হবে? Which of the following influence formation of deltas? ডেল্টা তৈরি করতে কোনটা ইনফ্লুয়েন্স করছে? Which of the following influence formation of deltas, tides, currents, waves and rate of sedimentation? ডেল্টা কখন তৈরি হবে? Which of the following influence formation of deltas, tides, currents, wave and rate of sedimentation? yes অপশন উল্টে দিয়েছে। yes ঠিক আছে। Which of the following influence formation of deltas, tides, currents, wave, rate of sedimentation? Which of the following influence formation of deltas? ডেল্টা কখন তৈরি হবে? রেট অফ সেডিমেন্টেশনের উপর বেস করে ডেল্টা তৈরি হবে। ওল্ড স্টেজে তৈরি হয়, রিভারের ওল্ড স্টেজ। না নেই রাজ্যশ্রী নেই। 92 on the screen. Consider the following statements. The main work of river is deposition. The main work of river is deposition. Deltas do not obstruct the river flow. Consider the following statement. The main work of river is deposition. Deltas do not obstruct the river flow. The main work of river is deposition. এটা কার কি মনে হচ্ছে? ঝটপট কমেন্ট করো, ঝটপট। The main work of river is deposition. Deltas do not obstruct the river flow. সবাই অনেকেই ক্লাস করছো, লাইভ দেখছো, কিন্তু কেউ কমেন্ট করছো না। যার যেটা মনে হচ্ছে কমেন্ট করো। The main work of river is deposition. Deltas do not obstruct the river flow. The main work of river is deposition. Only deposition? No. Main work of river is deposition এটা কখনোই হবে না, ইরোশনাল প্রসেসও কাজ করে। Deltas do not obstruct the river flow, এটা তো আরেকটা বড় ভুল কথা। ডেল্টা তৈরি হলে সেখানে রিভার ফ্লো কি হবে? অবস্ট্রাক্ট হয়ে বিভিন্ন আলাদা দিকে চলে যাবে। সেই জন্য বিভিন্ন অ্যানাস্টোমোজিং প্যাটার্ন এই সমস্ত আমরা দেখতে পাই, তাই তো? তো নাইদার ওয়ান নট টু, ডি অপশন রাইট। 93 on the screen. Mass movement of weathered materials are due to? Mass movement of weathered materials are due to gradient of slope, weight of weathered debris, moisture. Mass movement of weathered materials. Weathered material গুলো উপর থেকে যে নিচের দিকে মুভমেন্ট করে তার প্রধান কারণ কি? Gradient of slope, weight of weathered debris, moisture. কোনটা হবে? সবাই কমেন্ট করো, কার কোনটা মনে হচ্ছে সবাই কমেন্ট করো। যারা যারা ক্লাসে রয়েছে সবাই কমেন্ট করো, তবেই ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে। সিইউটি পিজি ক্র্যাশ কোর্স যারা নিতে চাও 7 তারিখ অবধি, কিন্তু আমি বারবার বলছি 7 তারিখ অবধি কিন্তু লাস্ট, 7 ফেব্রুয়ারি অবধি হচ্ছে লাস্ট অ্যাডমিশন। আর যারা ইউজিসি নেটের স্টুডেন্ট আছো, ইউজিসি নেট সেটের স্টুডেন্ট আছো এবং সিইউটি পিজির যারা ইউজিসি নেট সেট এবং সিইউটি পিজির যারা 2025-এর স্টুডেন্ট, ফাউন্ডেশন ব্যাচ চলছে অলরেডি, আমাদের স্টার্ট হয়ে গেছে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। নিজের নাম এনরোল করে পড়াশোনা স্টার্ট করো, থিওরি পড়া স্টার্ট করো, ইমিডিয়েট স্টার্ট করো, ঠিক আছে? সিইউটি পিজি ক্র্যাশ কোর্স যারা 2024-এ মার্চে এক্সাম, যাদের
এই মার্চে এক্সাম, তাদের জন্য ক্র্যাশ কোর্স চলছে। আর ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে ইউজিসি নেট সেট সিইউটিপিজি, যারা 2025-এর স্টুডেন্ট তাদের জন্য। ইমিডিয়েট ফোন নাম্বার দেওয়া আছে, নিজেদের নামকে এনরোল করে পড়াশোনা, থিওরি পড়া স্টার্ট করো। থিওরি না পড়লে কিন্তু মুশকিল। সাবজেক্টটা সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে সবার আগে। ওকে, মাস মুভমেন্ট অফ ওয়েদার মেটেরিয়ালস আর ডিউ টু গ্রেডিয়েন্ট অফ স্লোপ, ওয়েট অফ ওয়েদার ডেব্রিস, ময়েশ্চার, তিনটেই এখানে হবে। ঠিক আছে, তো ডি অপশন রাইট। নেক্সট 94 অন দ্য স্ক্রিন। 94. Landslide are caused by earthquake or volcanic disturbances, man-made steeping, lubricating action of rain water. কোনটা মনে হচ্ছে? ল্যান্ডস্লাইড আর কজড বাই দা, ল্যান্ডস্লাইড কী কী কারণের জন্য হতে পারে? ল্যান্ডস্লাইড আর কজড বাই দা আর্থকোয়েক অর ভলকানিক ডিস্টারবেন্সেস, ম্যান-মেড স্টিপিং, লুব্রিকেটিং অ্যাকশন অফ রেইন ওয়াটার। তাহলে আর্থকোয়েক অ্যান্ড ভলকানিক অ্যাক্টিভিটি এর ফলেও ল্যান্ডস্লাইড হতে পারে। ঠিক আছে, ম্যান-মেড স্টিপিংয়ের ফলেও হতে পারে। লুব্রিকেটিং অ্যাকশন অফ রেইন ওয়াটার লুব্রিকেটিং অ্যাকশন মানে কি? যেটা ফ্লো করতে সাহায্য করে, ফ্লো করে। ফ্রিকশন কম হয়, যেখানে ফ্রিকশন কম হয়, বাধা কম পায়। বাধা কম পাওয়ার ফলে কি হবে? যেখানে ফ্লোটা বেশি হবে। ঠিক আছে, সেখানে লুব্রিকেটিং অ্যাকশন বলা হয় রেইন ওয়াটারে। ঠিক আছে, তাহলে 94-এর ক্ষেত্রে কি হবে? তিনটেই ঠিক, ডি অপশন রাইট। নেক্সট হচ্ছে 95 অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং ফোর্স কন্ট্রিবিউট টু এন্ডোজেনেটিক জিওমরফিক প্রসেস? Which of the following forces contribute to endogenetic geomorphic process? Primordial heat from the origin of the earth, radioactivity, rotational and tidal friction. কোন ফোর্সটা হবে? Which of the following forces contribute to endogenetic geomorphic process? বাকিরা সব কোথায় গেল? যারা যারা সব এত স্পিডে অ্যান্সার করছিল সব কোথায় গেল? আর তাদের দেখা যাচ্ছে না। কোনটা হবে? বাকিরা সবাই কমেন্ট করো। এন্ডোজেনেটিক জিওমরফিক প্রসেসে বলতে প্রাইমোর্ডিয়াল হিট ফ্রম দ্য অরিজিন অফ দ্য আর্থ, আর্থে অরিজিনের ফলে যে হিট তৈরি হচ্ছে সেটা একটা কারণ। 1 নম্বর রেডিও অ্যাক্টিভিটি তো অবশ্যই হবে, ম্যাগমা থেকে যেটা তৈরি হয়, অবশ্যই এটা এন্ডোজেনেটিক ফোর্সের সাথে যুক্ত। কিন্তু টাইডাল ফ্রিকশনটা ডাউটফুল। রোটেশনাল অ্যান্ড টাইডাল ফ্রিকশন এন্ডোজেনেটিক ফোর্সের সাথে যুক্ত নয়। ঠিক আছে, 1 and 2 হবে। তো 95 সি অপশন রাইট। নেক্সট 96, শেষের দিকে চলে এসেছি আমরা, 4টে কোশ্চেন। 96, হুইচ অফ দ্য ফলোইং আর ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম? সিল ডাইক। ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম আর এক্সট্রুসিভ ল্যান্ডফর্ম দুটো ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ট্রুসিভ অ্যান্ড এক্সট্রুসিভ এই দুটো অবশ্যই তোমরা পড়ে যাও ল্যান্ডফর্মের মধ্যে। এন্ডোজেনেটিক স্ট্রাকচার অফ দ্য আর্থের মধ্যে এগুলো পড়িয়েছি, এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক। পিডিএফে গিয়ে তোমরা দেখতে পাবে এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক জিওমরফোলজিতে, সেখানে পড়ানো আছে। সেই টপিকটা গিয়ে রিভিশন করে সেখানে সমস্তটা দেখতে পারবে, লিস্ট করা আছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম? ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম কোনটা হবে? ডাইক, শিল এই দুটোই ইন্ট্রুসিভ ল্যান্ডফর্মের মধ্যে যায়। এছাড়া আর কি কি ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম হতে পারে? কেউ জানলে কমেন্ট করো। আর ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম কারোর জানা আছে? জানলে কমেন্ট করো। শিল, ডাইক ছাড়া আর কি কি হতে পারে? কেউ জানলে কমেন্ট করো, আমি বলছি তারপর। কেউ জানলে কমেন্ট করো। শিল, ডাইক ছাড়া আর কি কি হতে পারে? দেখি কার কি মনে আছে, রিভিশন করো।
হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন ম্যাগমা, ম্যাগমার মধ্যে কোন কোন গ্যাস থাকে? CO2, সালফিউরেটেড হাইড্রোজেন, নাইট্রোজেন, CH4। ম্যাগমার মধ্যে কোন কোন গ্যাস দেখা যায়? হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন ম্যাগমা? হ্যাঁ, ল্যাকোলিথ, লপোলিথ, ব্যাথোলিথ, ফ্যাকোলিথ, এই সমস্ত কিছু দেখা যায়। হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন ম্যাগমা? CO2, সালফিউরেটেড হাইড্রোজেন, নাইট্রোজেন, CH4। ম্যাগমার মধ্যে কোন গ্যাস আমরা দেখতে পাই? হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন ম্যাগমা? CO2, সালফিউরেটেড হাইড্রোজেন, নাইট্রোজেন, CH4। কোনটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। ম্যাগমার মধ্যে কোন কোন গ্যাস থাকে? বাকিরা সব কোথায় গেল? যারা এত অ্যান্সার করছিল সব কোথায় গেল? কোশ্চেন দেখে ভয় লেগে গেল? এত সব ইজি কোশ্চেন করছিল। হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্রেজেন্ট ইন ম্যাগমা? ম্যাগমার মধ্যে কোন কোন গ্যাস দেখা যায়? ওকে, ম্যাগমার মধ্যে CO2 কার্বন ডাইঅক্সাইড থাকে, সালফিউরেটেড হাইড্রোজেন থাকে, নাইট্রোজেনও থাকে। CH4 মানে মিথেন, মিথেন থাকে না। মিথেন ইজ এ গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? মিথেন ম্যাগমার মধ্যে থাকে না। তো 1, 2 and 3, তো বি অপশন রাইট, ঠিক আছে? 98 অন দ্য স্ক্রিন। এসে গেছি, আর এটার পর আর দুটো কোশ্চেন করলে হয়ে যাবে কমপ্লিট। Consider the following statements. Dormant volcanoes are the ones that have not erupted at all the historic times but retain features of volcanoes. 2 নম্বর বলছে active volcanoes are ones which erupt frequently and erupted in recent times. 3 নম্বর বলছে all volcanoes pass through the active, dormant and extinct stages. কোনটা মনে হচ্ছে? ঝটপট অ্যান্সার করো, ঝটপট। Dormant volcanoes are the ones that have not erupted at all in the historic times but retain features of volcanoes. Active volcanoes are ones which erupt frequently and erupted in recent times. Of 3 number, all volcanoes pass through the active, dormant and extinct stages. কোনটা মনে হচ্ছে? ঝটপট কমেন্ট করো, ঝটপট। ওকে, ডরম্যান্ট ভলকানো বলেছে। ডরম্যান্ট ভলকানো 3 ধরনের ভলকানো হয়, অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ হয়, একটা ডরম্যান্ট হয়, একটা এক্সটিংক্ট হয়। ডরম্যান্ট আর একটা হয় এক্সটিংক্ট, আর একটা হয় এক্সটিংক্ট। অ্যাক্টিভ ভলকানো মানে যেখানে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। ডরম্যান্ট মানে যেখানে আগে হয়েছে কিন্তু এখন বর্তমানে স্টপ আছে কিন্তু ভবিষ্যতে হতে পারে। আর এক্সটিংক্ট যেটা মানে যেখানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই এবার দেখো এখানে তাহলে কি বলছে, ডরম্যান্ট মানে কি বলছে। সবাই না বুঝে অ্যান্সার করলে তখনই কিন্তু ব্লান্ডার হয়ে যায় এবং সেটাই হাজার পড়ে গেল, তখনও কিন্তু এক্সাম ক্লিয়ার করা মুশকিল হয়ে যায়। ডরম্যান্ট ভলকানোস আর দ্য ওয়ান্স দ্যাট হ্যাভ নট ইরাপ্টেড অ্যাট অল ইন দ্য হিস্টোরিক টাইমস, মানে যেখানে আজ পর্যন্ত কখনোই নাকি ইরাপশন হয়নি। ডরম্যান্ট মানে কি এটা? ডরম্যান্ট মানে হচ্ছে আগে হয়েছে, এখন হচ্ছে না কিন্তু ভবিষ্যতে আবার হতে পারে। এখানে বলছে কখনোই হয়নি, তাহলে এটা ডরম্যান্ট কী করে হয়? এটা ভুল। এক যেখানে যেখানে আছে কেটে দিই, তো অটোমেটিক্যালি 2 and 3। অ্যাক্টিভ ভলকানো ওয়ান্স হুইচ ইরাপ্ট ফ্রিকুয়েন্টলি ইরাপ্টেড ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে? অল ভলকানো পাস থ্রু দ্য অ্যাক্টিভ, ডরম্যান্ট, এক্সটিংক্ট। প্রথমে অ্যাক্টিভ থাকে, তারপর ডরম্যান্ট হয়, তারপর এক্সটিংক্ট হয়ে যায়।
ঠিক আছে, তা ঠিকই আছে, 2 and 3 সি অপশন রাইট। একে অপরকে দেখে সব কপি না করে বুদ্ধি লাগিয়ে অ্যান্সার করো। 99 on this question, 99 on the screen. Sunda Strait is located between Java and Sumatra, Sumatra and Malaysia, Java and Philippines, Malaysia and Thailand. সুন্দা স্ট্রেট কোথায় দেখা যায়? এই স্ট্রেটগুলো খুব ইম্পর্টেন্ট। সুন্দা স্ট্রেট, মালাক্কা স্ট্রেট, বাবাল মান্ডেব, হরমুজ স্ট্রেট, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট। ম্যাপের ওপর তোমরা বিশেষ করে জোর দাও, এটা কিন্তু ম্যাপ ওরিয়েন্টেড কোশ্চেন। ঠিক আছে, ম্যাপকে ভালো করে দেখো। অ্যাটলাস কেন? ওরিয়েন্ট ব্ল্যাক অ্যাটলাস বা অক্সফোর্ডের অ্যাটলাস। ঠিক আছে, এই অ্যাটলাস কিনে বাড়িতে রোজ চোখ বোলাও। অ্যাটলাস কিনে বাড়িতে রোজ চোখ বোলাও। Sumatra state is located between the Java and Sumatra, Sumatra and Malaysia, Java and Philippines, Malaysia and Thailand. কোথায় দেখা যায় সুন্দা স্ট্রেট? ওকে, সুন্দা স্ট্রেট হচ্ছে জাভা আর সুমাত্রার মাঝখানে দেখা যায়, এ। ঠিক আছে, সুমাত্রা, মালয়েশিয়া, জাভা, ফিলিপাইন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো হবে না। ওকে, লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। 100 কোশ্চেন জিওমরফোলজিতে কমপ্লিট করলাম আমরা আজকে। 90+ কার হয় দেখব। হুইচ অফ দ্য ফলোইং আর অ্যাসোসিয়েটেড উইথ গিজার্স? It is associated with volcanic regions, it is estimated with explosion, it is emissions, is triggered off by gases. দেখবো কার আজকে 100টা, পুরো 100টার মধ্যে 90+ কার হচ্ছে। যার 90+ থাকবে এক্সাম তার মোটামুটি ক্লিয়ার হওয়ার কাছাকাছি সে রয়েছে। ঠিক আছে, 90-র নিচে হলে একটু মুশকিল আছে, তাকে পড়তে হবে। Which of the following are associated with geysers? It is associated with volcanic region, it is emitted with explosions, its emissions is triggered by gas. বাকিরা কমেন্ট করো। লাস্ট কোশ্চেন সবাই অ্যাটেন্ড করো। লাস্ট কোশ্চেন সবাই অ্যাটেন্ড করো। ওকে, গিজার্স তাহলে কিসে? গিজার্সে অবশ্যই ভলক্যানিক রিজনে গিজার্স তো হবেই, নিচ থেকে যখন গরম জল উপরের দিকে উঠছে। আর এটা এক্সপ্লোশনের সাথে যুক্ত, কারণ নিচ থেকে ফাটিয়ে হঠাৎ করে সেখানটা এক্সপ্লোশন করে জল বেরায়। ঠিক আছে, আর এটা এখান থেকে প্রচুর পরিমাণে গ্যাসও বেরায়। প্রথম তো গ্যাসই বেরোবে, তারপর আস্তে আস্তে জল বেরায়। তো 1, 2, 3 তিনটে অপশনই রাইট, ডি অপশন রাইট। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন। তোমরা এই কোর্স কেমন লাগলো অবশ্যই তোমরা ফিডব্যাক দিও। 100-এর মধ্যে কার কতগুলো রাইট হলো, 90+ কার গেল অবশ্যই কমেন্ট করো। 90+ কার গেল অবশ্যই কমেন্ট করো, এবং অবশ্যই কোর্সে ফিডব্যাক দিও কেমন লাগছে তোমাদের। ফিডব্যাক না দিলে কিন্তু আমরা ক্লাসে খুব একটা মোটিভেশন পাবো না, আস্তে আস্তে ক্লাসের পরিমাণ কমতে থাকবে। তাই অবশ্যই ক্লাস বেশি করে চাইলে তোমরা ফিডব্যাক দাও অবশ্যই। এবং যারা ক্লাস করতে চাও, এই জিওমরফোলজি পিডিএফ আজকেই আপলোড হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, জুড়ে যাও। ঠিক আছে, ক্র্যাশ কোর্স সিইউটি পিজি 2024-এর জন্য 8 তারিখ থেকে স্টার্ট হবে। 7 ফেব্রুয়ারি অবধি লাস্ট অ্যাডমিশন ডেট। যারা কোর্স নিতে চাও 700 টাকা মাত্র কোর্স ফিস। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী বিষয়ের ওপর পড়ানো হবে। 8 তারিখ থেকে 9th of March পর্যন্ত এক্সাম চলবে, এই তোমাদের ক্র্যাশ কোর্স চলবে, যেখানে কী কী ইম্পর্টেন্ট টপিক তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ থিওরি না পড়লে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ক্র্যাক করা কিন্তু খুবই ডিফিকাল্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোকে এখানে আইডেন্টিফাই করা আছে সিইউটি পিজির। ঠিক আছে, আর যারা NTA UGC নেট সেটের স্টুডেন্ট যারা আছো 2024-এ যারা টার্গেট করছো তারা, এবং সিইউটি পিজির যারা 2025-এ টার্গেট করছো যারা, অবশ্যই তোমরা ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে পারো, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডিটেল এক্সপ্লেনেশন প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার পিডিএফ নোট এবং টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে। থার্সডে অ্যান্ড ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়। পার মান্থ বেসিসে ফিস, এমন কিছু নয় যে তোমাকে একবারে অনেকটা দিতে হবে। একটা মাস ক্লাস করলে ভালো লাগলে নেক্সট মাস কন্টিনিউ করবে, না হলে করবে না। ঠিক আছে, তো তোমরা যে ব্যাচে নিতে চাও ফোন নাম্বারই একটাই, অবশ্যই ফোন করে নিজের নামকে এনলিস্ট করো এবং ক্লাস স্টার্ট করো। ঠিক আছে, তো এই পিডিএফটাও তোমাদের আজকে দিয়ে দেওয়া হবে, পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, অবশ্যই পিডিএফে জুড়ে যাও। আর এখানে জিওগ্রাফি এবং জেনারেল পেপার নেটের ক্ষেত্রে দুটোই তোমরা পাচ্ছ।
ঠিক আছে? তো তোমরা অবশ্যই যারা যারা পড়তে চাও, দেখছো যখন ভুল হচ্ছে, রং যখন হচ্ছে, তখন বেশি দিন ওয়েট না করে থিওরি পড়া স্টার্ট করে দাও। ওই একটা দিন দুটো দিন এরকম করতে দেখতে দেখতে গিয়ে তুমি একটা বছর তুমি পুরো নষ্ট করলে। প্র্যাকটিস করে 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 দেখলে স্কোর ইমপ্রুভ করছে না, তারপরে তুমি কি করলে, তারপরে করলে সেই আবার একটা বছর পরে এসে অ্যাডমিশন নিলে। তো এই একটা বছর আগে যদি অ্যাডমিশন নিতে হয়, একটা বছর পরে গিয়ে হয়তো তোমার সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে? তো সিলেকশন করতে গেলে তোমাকে পড়তে তো হবেই, না পড়লে সিলেকশন হওয়া মুশকিল আছে। ঠিক আছে? তো পড়া আজ থেকেই স্টার্ট করো, দেখবে ধীরে 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 তোমার ইমপ্রুভমেন্টও স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো ফোন নাম্বার দেওয়া আছে, ক্র্যাশ কোর্সেরও ফোন নাম্বার সেম, এবং জিওগ্রাফি যারা নেট সেটের স্টুডেন্ট সিইউটিপিজি 2025-এ ফাউন্ডেশন কোর্স যারা নিতে চাও, তাদের ফোন নাম্বারও সেম। অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নিজের নামকে এনলিস্ট করো। ঠিক আছে? কাল থেকে স্টার্ট হচ্ছে ক্লাইমেটোলজি, সবাই ক্লাইমেটোলজি সারাদিন ধরে পড়ে নাও। কালকে থেকে স্টার্ট হবে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি আমরা আবার 100টা কোশ্চেন করবো। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, জুড়ে যাও। এই টোটাল পিডিএফটা টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো এখন। ঠিক আছে? আর এই পুরো পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে। আর ক্লাইমেটোলজি সবাই পড়ে নাও, ক্লাইমেটোলজির কোশ্চেন প্র্যাকটিস হবে কাল থেকে। ঠিক আছে? তোমাদের কোর্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ফিডব্যাক দাও, কারণ ফিডব্যাক দিলে তোমরা সেটা একটা মোটিভেশনের মতো কাজ করবে। ক্লাসটা লাইক শেয়ার করে দাও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? এরপর আরও অনেক ভালো ভালো ক্লাস তোমরা এক এক করে পাবে। ঠিক আছে? চলো টাটা বাই, দেখা হচ্ছে কালকে। চলো গুড নাইট।